নমস্কার, আপনারা দেখছেন WBSLST জিওগ্রাফি। আমি নিয়ে এসেছি 10,000 MCQ এর মেগা সিরিজ। আমরা সেকেন্ড টপিক অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং থেকে আজকে 5th নম্বর ক্লাস করছি, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর পার্ট 5। পার্ট 5 এর প্রথম প্রশ্ন দেখি। আমি আবারও বলে দিই, নাম্বারিং কিন্তু প্রত্যেকটা ক্লাসের 1 থেকে স্টার্ট হবে না। আমি 1 থেকে অর্থাৎ অ্যাটমসফিয়ার থেকে ক্লাস শুরু করেছি, সেখান থেকে প্রত্যেকটা প্রশ্নর নাম্বারিং কিন্তু সেইভাবেই হচ্ছে। তো আজকের প্রথম প্রশ্ন, নিচের কোনটি প্যারিস এগ্রিমেন্টের অধীনে প্রতি 5 বছর অন্তর আপডেট করা হয়? ঠিক আছে, তো এই যে প্যারিস এগ্রিমেন্ট, এটি কত সালে হয়েছিল আপনারা জানাবেন। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে অপশন গুলো দেখে নিই। প্রথম অপশনে রয়েছে কিয়োটো টার্গেট। ঠিক আছে, কিয়োটো প্রোটোকলের যে টার্গেট ছিল, অর্থাৎ গ্রিন হাউস এমিশনকে কমানোর কথা বলা হয়েছিল, সেইটার কথা বলা হয়েছে। কিন্তু এই কিয়োটো টার্গেটে যেটি ফিক্সড করা হয়েছিল, সেটি প্যারিস এগ্রিমেন্টের অধীনে আপডেট করা হয়নি, তাই কিয়োটো টার্গেটটি হবে না। ঠিক আছে, মন্ট্রিল লিস্টও হবে না। কেন মন্ট্রিল লিস্ট হবে না? মন্ট্রিল প্রোটোকলে ওজোনের ওজোন লেয়ারের সুরক্ষার কথা বলা হয়েছিল। ঠিক আছে, এই ওজোন লেয়ারকে প্রোটেকশন দেওয়ার জন্য বা ওজোন লেয়ারের যে ডিপ্লেশন হচ্ছে তার জন্য যে সমস্ত গ্যাস দায়ী তাদেরকে কমানোর কথা বলা হয়েছিল। কিন্তু প্যারিস এগ্রিমেন্টের অধীনে 5 বছর করে আপ টু ডেটের কথা এখানে বলা হয়নি। রামসার সাইটও কিন্তু ওয়েটল্যান্ড নিয়ে আলোচনা করে। ঠিক আছে, ওয়েটল্যান্ড সংরক্ষণ নিয়ে কাজ করে। তো এইটাও অপশনে হবে না, তাহলে একটি অপশন থাকলো, সেটা হচ্ছে এনডিসি। তাহলে এনডিসির প্রথমে ফুল ফর্ম জানতে হবে যে এনডিসির ফুল ফর্ম কি। তো আমি এখানে লিখি এন ফর ন্যাশনালি, ডি ফর ডিটারমাইন্ড, আর সি ফর কন্ট্রিবিউশন। ঠিক আছে, এনডিসির ফুল ফর্ম। তো এনডিসি কি? এনডিসি হচ্ছে কিছুই না, প্রত্যেকটা দেশের, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি দেশের যে নিজস্ব কিছু কি থাকে, প্ল্যান থাকে, কিছু পরিকল্পনা থাকে, বা বলতে পারি কিছু অ্যাকশন প্ল্যান থাকে। কি রিলেটেড অ্যাকশন প্ল্যান থাকে? ক্লাইমেট বা জলবায়ু নিয়ে কিছু পরিকল্পনা থাকে। সেই জিনিসটাই হচ্ছে এনডিসি, যে তারা কি পরিকল্পনা নিল জলবায়ু পরিবর্তনকে আটকানোর জন্য। ঠিক আছে, এরকম হতে পারে যে এনডিসি তে এই সমস্ত কথাগুলো বলছে যে কিভাবে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাবে। ঠিক আছে, কিভাবে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে তার সাথে অ্যাডাপ্টেশন ঘটাবে বা অ্যাডাপ্ট করবে। ঠিক আছে, অ্যাডাপ্টেশন করবে। ঠিক আছে, এবং কি তাছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে কি ধরনের নীতি বা পদক্ষেপ নেওয়া যায় সেই সমস্ত গুলো গ্রহণ করবে। তো এইগুলোই কিন্তু এনডিসি তে আলোচনা করা হয়, বা এনডিসির অ্যাকশন প্ল্যান। যেমন প্যারিস এগ্রিমেন্টে বলা হয়েছে যে প্রত্যেক 5 বছর অন্তর কি করতে হবে, এনডিসি তে নতুন করে সাবমিট করতে হবে, তাদের আপডেট সাবমিট করতে হবে। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। ঠিক আছে, আহ যদি ধরি যে প্রত্যেক 5 বছর, ঠিক আছে, পড়াশোনার ক্ষেত্রে প্রত্যেক 5 বছর কিছু এম নিয়ে আমরা আলোচনা করতে পারি, বা কিছু এম রাখতে পারি, কিছু টার্গেট ফিক্সড করতে পারি যে এই 5 বছর আমরা স্টুডেন্টদের ডেভেলপমেন্ট 70% করব। ঠিক আছে, এই 5 বছর যখন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ 70% হয়ে যাবে বা তার কাছাকাছি হয়ে যাবে, নেক্সট আবার যে 5 বছরে আমরা টার্গেট নেব, সেখানে নিশ্চয়ই 70% নেব না, সেখানে 80% নিতে পারি বা 90% নিতে পারি। তাই তো? তাহলে কি আমরা আপ টু ডেট করলাম 5 বছরে যত পার্সেন্ট হলো, তারপর আমরা আবার আপ টু ডেট করলাম যে নেক্সট লেভেল, একই লেভেল রাখলাম না। ঠিক আছে, তো নতুন করে টার্গেট আমরা সেট করলাম। তো এটাই বলা হয়েছে এনডিসি তে, যে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর আপ টু ডেট করতে হবে, আগের জিনিস রাখলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এটাই বলতে পারি যে এই প্যারিস এগ্রিমেন্টে কিন্তু এনডিসি জমা দেয়
প্রতি 5 বছর পর পর টার্গেট বা আপ টু ডেট করে জমা দেয়। ঠিক আছে, এর লক্ষ্য কি? জলবায়ু পরিবর্তনের মোকাবিলার জন্য, যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেটার মোকাবিলা করার জন্য আরো বেশি কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া। এইগুলোই, সেরকম আর কিছুই না। আমি আবারও জিজ্ঞেস করছি, প্যারিস এগ্রিমেন্ট কত সালে হয়েছিল জানাবেন? তার আগে আমি বলে দিই যে এটা কিন্তু COP21 হয়েছিল। ঠিক আছে, এই প্যারিস এগ্রিমেন্টের মূল লক্ষ্যই ছিল কি? কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা? 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি কার্বন মার্কেটের সঙ্গে সম্পর্কিত? তাহলে আমাদের কার্বন মার্কেট জানতে হবে। তো আমাদের মার্কেটে কি হয়? কিছু ক্রয় বিক্রয় হয়ে থাকে। তো কার্বন মার্কেটে কার্বন ক্রেডিট ক্রয় বিক্রয় হয়। কি? কার্বন ক্রেডিট ক্রয় বিক্রয় হয়। তো এবার কার্বন ক্রেডিট কি সেটা জানতে হবে। তো কার্বন ক্রেডিট জানার আগে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরুন একটি ক্লাসরুমে, ঠিক আছে, ক্লাসরুমে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য 10টি কাগজ দেওয়া হলো, A4 কাগজ, এবং এই 10টি A4 কাগজের মধ্যে প্রত্যেক স্টুডেন্টকে একটা ক্রিয়েটিভ কিছু বানাতে হবে। ঠিক আছে, এখানে আমি দুটো স্টুডেন্টের কথা বলছি, A স্টুডেন্ট, B স্টুডেন্ট। ধরুন A স্টুডেন্ট একটি ক্রিয়েটিভ জিনিস বানাতে 8টি কাগজ লাগলো, ঠিক আছে, এবং বি স্টুডেন্টের 12টি কাগজ লাগলো। তাহলে এই এ স্টুডেন্টের কি 8টি লাগলো, কিন্তু সে পেত মানে তার কাছে কতগুলো ছিল? 10টি। তাহলে তার কাছে দুটো ক্রেডিট থাকলো। হ্যাঁ, দুটি ক্রেডিট থাকলো, সে চাইলে এই দুটি বি কে দিতে পারে, বা তার কাছে আহ বিক্রির মতো ব্যাপারে তাকে দিয়ে দিতে পারে। ঠিক এরকমই কার্বন নিয়ে ব্যাপারটা হয়। কেমন হয়? যে কার্বন ক্রেডিট কি? ধরুন দুটি কারখানা রয়েছে, কারখানা এ অ্যান্ড বি, ঠিক আছে। এবার এ কারখানা কি করলো? যে প্রত্যেকটা কারখানার জন্যই বা প্রত্যেকের জন্য কি রয়েছে, যে বছরে 100 টন 100 টন CO2 নির্গমন করতে পারবে, তার থেকে বেশি করতে পারবে না। এইটা ফিক্সড করে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেককেই 100 টনের বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন করা যাবে না। এবার দেখা গেল কারখানা এ কি করলো? বাস্তবে 80 টন CO2 নির্গমন করলো, কিন্তু তার কতটা অনুমতি ছিল? 100 টন। তাহলে সে কত কম নির্গমন করলো? 20 টন কার্বন ডাই অক্সাইড কম নির্গমন করলো। তাহলে এই 20 টন কার্বন ডাই অক্সাইড যে কম নির্গমন করলো, তার জন্য কিন্তু সে কার্বন ক্রেডিট পাবে, কার্বন ক্রেডিট পাবে। ঠিক আছে, এবার বি কারখানা দেখি। এই বি কারখানা কি করলো? 100 টন কার্বন ডাই অক্সাইড নির্গমনের কথা বলা হলেও সে 120 টন কার্বন ডাই অক্সাইড নির্গমন করলো, অর্থাৎ এক্সট্রা কি করলো? এক্সট্রা 20 টন কার্বন ডাই অক্সাইড বেশি পরিমাণে নির্গমন করলো। তাহলে এই বি কে কি করতে হবে? এর কাছে কার্বন ক্রেডিট কিনতে হবে। ঠিক আছে, তো এইটাই হলো কার্বন ক্রেডিট। এবং এই কার্বন ক্রেডিট কোথায় কেনা বেচা হয়? কার্বন মার্কেটে কেনা বেচা হয়। ক্লিয়ার করতে পেরেছি? আশা করি এতক্ষণে বোঝা গেছে। এবার আমরা ডিরেক্ট অপশনে চলে যাই। প্রথমে আরেকবার প্রশ্নটা দেখি, যে নিচের কোনটি কার্বন মার্কেটের সাথে সম্পর্কিত? প্রথম অপশন কার্বন ক্রেডিট রয়েছে, তাহলে এটি হবে সঠিক আনসার। কখনোই ওজোন ক্রেডিট বা ওয়াটার ক্রেডিট বা সয়েল ক্রেডিট কোনোটিই হবে না। কার্বন মার্কেটে ওজোন কেনা বেচা হয় না, জলও কেনা বেচা হয় না, সয়েলও কেনা বেচা হয় না। নেক্সট প্রশ্ন হচ্ছে, গ্লোবাল স্টকটেক কোন চুক্তির অংশ? তো গ্লোবাল স্টকটেক হচ্ছে প্যারিস এগ্রিমেন্টের একটি অংশ। এই প্যারিস এগ্রিমেন্টের একটি ব্যবস্থা, গুরুত্বপূর্ণ ব্যবস্থা, যার মাধ্যমে কি হচ্ছে? বিশ্বব্যাপী জুড়ে বা ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে কি হচ্ছে? যে ক্লাইমেট পরিবর্তনের জন্য বা ক্লাইমেট চেঞ্জের জন্য বা ক্লাইমেট পরিবর্তন মোকাবিলার জন্য সমগ্র বা সম্মিলিত অগ্রগতি, অর্থাৎ কালেকটিভ প্রোগ্রেসকে ইভালিউশন করছে। এই কালেকটিভ প্রোগ্রেসকে ইভালিউশন কে করছে? গ্লোবাল স্টকটেক।
তো এই গ্লোবাল স্টকটেকের উদ্দেশ্য কি, যে প্রত্যেকটা দেশ কি প্যারিস এগ্রিমেন্টের যে উদ্দেশ্য বা যে লক্ষ্যটা অর্জনের কথা বলেছে সেই অর্জনের পথে কি এগোচ্ছে, বা যে গ্রিন হাউস গ্যাস এমিশনের বা গ্রিন হাউস গ্যাস নির্গমনের কমানোর কথা বলা হয়েছে সেটা কি কতটা কমেছে, বা অ্যাডাপ্টেশন কতটা সফলভাবে অর্জন করতে পেরেছে। এইগুলোই কিন্তু গ্লোবাল স্টকটেক প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কি করছে, এগুলো চেক করে। ঠিক আছে, স্টকটেক মানে আমরা ধরে নিতে পারি স্টকটেক ইকুয়াল টু চেক বা স্টক চেক, স্টক চেক। এবার একটা যদি সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, যে ধরুন ক্লাসরুমে, ঠিক আছে, আপনার ক্লাসরুমে 100 জন স্টুডেন্ট রয়েছে এবং বছরের শুরুতেই এই 100 জন স্টুডেন্টের একটি টার্গেট ফিক্সড করে দিলেন। ঠিক আছে, টার্গেট ফিক্সড করে দিলেন এবং বছরের শেষে আপনি অ্যাজ এ শিক্ষক বা টিচার হিসেবে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা ভাবে নয়, একসাথে এই 100 জন স্টুডেন্টের যে টার্গেটটা ফিক্স ছিল সেটা কতটা কার্যকরী হলো বা তাদের যে রেজাল্ট এলো সেই রেজাল্টটাকে ইভ্যালুয়েশন করলেন। তো এই রেজাল্টটাকে ইভ্যালুয়েশন করাটাই হচ্ছে গ্লোবাল স্টকটেক। আর যখনই আপনি এই 100 জনকে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি আপনি তাদের ফলাফল বা লক্ষ্য মানে তাদের যে টার্গেট সেইটা দেখবেন, সেটাকে এনডিসি বলা হয়, যেটা আগের প্রশ্নে আমরা পড়লাম। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে গ্লোবাল স্টকটেকে কোন চুক্তির অংশ? তো প্যারিস এগ্রিমেন্ট হলো, কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল বা রামসার কোনোটিই হবে না। আচ্ছা, এবারে আমরা নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে, যে নিচের কোনটি জলবায়ু পরিবর্তনের কারণে ভেক্টর বর্ন ডিসিজ বৃদ্ধির উদাহরণ? ঠিক আছে, তো ভেক্টর বর্ন ডিসিজ মানে কি? তো এই ভেক্টর বর্ন ডিসিজ হলো এমন একটি রোগ যেটা কি একটি ভেক্টরের মাধ্যমে ছড়ায়। ভেক্টরের মাধ্যমে কাদের মধ্যে ছড়ায়? মানুষের মধ্যে ছড়ায়। তাহলে ভেক্টরের মাধ্যমে যখন মানুষের দেহে রোগ ছড়াচ্ছে তাকে ভেক্টর বর্ন ডিসিজ বলা হচ্ছে। ঠিক আছে, এর মধ্যে মশা, মাছি, টিক এই ধরনের পোকামাকড় হতে পারে। তো কেন এই ভেক্টর বর্ন ডিসিজ বৃদ্ধি পাচ্ছে? বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, এই জলবায়ু পরিবর্তন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হচ্ছে? টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই টেম্পারেচার হাইয়ের ফলে কি হচ্ছে? বৃষ্টিপাত যে রেনফল তার পরিবর্তন হচ্ছে এবং আর্দ্রতা বা হিউমিডিটি সেটার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং এই সমস্ত জিনিস বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু এই ভেক্টর বর্ন টাইপের ডিজিজ বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো আমরা এবার দেখি এক এক করে অপশন। এখানে প্রথম অপশনে বলেছে টিউবারকিউলিসিস, এটা হচ্ছে শর্টে কি বলা হয়? টিবি। তো টিবি হবে না, টিবি হচ্ছে বাতাসের মাধ্যমে ছড়ায় অর্থাৎ এয়ারবর্ন ডিসিজ, এয়ারবর্ন ডিসিজ। ঠিক আছে, ভেক্টর বর্ন নয়, এর কোনো বাহক নেই। ডেঙ্গু, তো ডেঙ্গু হবে সঠিক আনসার, কারণ ডেঙ্গু কার মাধ্যমে হয়? মশার মাধ্যমে হয়। এখানে ভেক্টরটাকে অ্যাডিস মশা। ঠিক আছে, অ্যাডিস মশা। টাইফয়েড, টাইফয়েডও হবে না। টাইফয়েড কেন হবে না? টাইফয়েড কিন্তু খাবার, দূষিত খাবার বা জল, খারাপ জলের মাধ্যমে ছড়ায়, এর কোনো ভেক্টর নেই। ঠিক আছে, কলেরাও হবে না, কলেরাও হবে না, কারণ কলেরাও দূষিত খাবার এবং খাদ্যের মাধ্যমে ছড়ায়। একটি জল বা এই দুটোকে আমরা বলতে পারি ওয়াটার বর্ন ডিজিজ, এর কোনো ভেক্টর নেই। ঠিক আছে, ভেক্টর বর্ন ডিজিজ কোনগুলো? কিছু আরো এক্সাম্পল দেখে নি। ডেঙ্গু ছাড়া ম্যালেরিয়া হবে, ম্যালেরিয়া হবে, চিকুনগুনিয়া হবে। ঠিক আছে, চিকুনগুনিয়া হবে। ঠিক আছে, জিকা হবে। তো এইগুলো হবে ভেক্টর বর্ন ডিসিজ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে কোনটি নেগেটিভ এমিশন টেকনোলজি অর্থাৎ নেট এর উদাহরণ? তাহলে নেগেটিভ এমিশন টেকনোলজি এই জিনিসটা কি? এটা হলো এমন একটি টেকনোলজি যেখানে কি হয়, যে বায়ুমণ্ডল থেকে কি করছে?
বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার থেকে CO2 কে রিমুভ করছে, এবং দীর্ঘ সময়ের জন্য, লং টার্মের জন্য, দীর্ঘ সময়ের জন্য স্টোর করে রাখছে। ঠিক আছে, মানে এক কথায় এই নেট বা নেগেটিভ এমিশন টেকনোলজি হচ্ছে এমন একটা টেকনোলজি যেটা কি করছে, শুধুমাত্র CO2 কে রিমুভ করছে না, তাকে কিন্তু স্টোর করেও রাখছে, ঠিক আছে। তো এই যে নেট, এই নেটের অপশন গুলো দেখি, যে প্রথম অপশনে রয়েছে BECCS, ঠিক আছে, বায়ো এনার্জি উইথ কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ। নাম শুনেই আমরা বুঝতে পারছি এটির সঠিক আনসার হবে। তো BECCS এটির কি কাজ করে? ধরুন উদ্ভিদ কি করছে, উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কি করছে, CO2 কে শোষণ করে নিচ্ছে। তাহলে উদ্ভিদ CO2 কে শোষণ করছে, এবং এই উদ্ভিদটি যখন মারা যাচ্ছে তখন এই উদ্ভিদ থেকে আমরা কি করছি, বায়ো এনার্জি তৈরি করছি। ঠিক আছে, বায়ো এনার্জি তৈরি করার সময় আমরা এটা লক্ষ্য রাখছি যে এই বায়ো এনার্জি উৎপাদনের ফলে যে CO2 টা বায়ুমণ্ডলে না গিয়ে এই CO2 টাকে ডিরেক্টলি আমরা ভূগর্ভের মধ্যে সংরক্ষণ করে রাখছি। অর্থাৎ উদ্ভিদ কি করছে, একাধারে CO2 কে শোষণ করে বায়ুমণ্ডল থেকে CO2 কে রিমুভ করছে, এবং এই উদ্ভিদ থেকে যখন আমরা বায়ো এনার্জি তৈরি করছি তখন সেই এনার্জি থেকে যে CO2 নির্গত হচ্ছে এর উদাহরণ। তাহলে নেগেটিভ এমিশন টেকনোলজি এই জিনিসটা কি? এটা হলো এমন একটি টেকনোলজি যেখানে কি হয়, যে বায়ুমণ্ডল থেকে কি করছে, বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার থেকে CO2 কে রিমুভ করছে, এবং দীর্ঘ সময়ের জন্য, লং টার্মের জন্য, দীর্ঘ সময়ের জন্য স্টোর করে রাখছে। ঠিক আছে, মানে এক কথায় এই নেট বা নেগেটিভ এমিশন টেকনোলজি হচ্ছে এমন একটা টেকনোলজি যেটা কি করছে, শুধুমাত্র CO2 কে রিমুভ করছে না, তাকে কিন্তু স্টোর করেও রাখছে। ঠিক আছে, তো এই যে নেট, এই নেটের অপশন গুলো দেখি, যে প্রথম অপশনে রয়েছে BECCS, ঠিক আছে, বায়ো এনার্জি উইথ কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ। নাম শুনেই আমরা বুঝতে পারছি এটির সঠিক আনসার হবে। তো BECCS এটির কি কাজ করে? ধরুন উদ্ভিদ কি করছে, উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কি করছে, CO2 কে শোষণ করে নিচ্ছে। তাহলে উদ্ভিদ CO2 কে শোষণ করছে, এবং এই উদ্ভিদটি যখন মারা যাচ্ছে তখন এই উদ্ভিদ থেকে আমরা কি করছি, বায়ো এনার্জি তৈরি করছি। ঠিক আছে, বায়ো এনার্জি তৈরি করার সময় আমরা এটা লক্ষ্য রাখছি যে এই বায়ো এনার্জি উৎপাদনের ফলে যে CO2 টা বায়ুমণ্ডলে না গিয়ে এই CO2 টাকে ডিরেক্টলি আমরা ভূগর্ভের মধ্যে সংরক্ষণ করে রাখছি। অর্থাৎ উদ্ভিদ কি করছে, একাধারে CO2 কে শোষণ করে বায়ুমণ্ডল থেকে CO2 কে রিমুভ করছে, এবং এই উদ্ভিদ থেকে যখন আমরা বায়ো এনার্জি তৈরি করছি তখন সেই এনার্জি থেকে যে CO2 নির্গত হচ্ছে সেটা বায়ুমণ্ডলে না প্রবেশ করে তাকে ভূগর্ভে আমরা স্টোর করে রাখছি। বোঝা গেল? তাই BECC বা বায়ো এনার্জি উইথ কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ নেটের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে। বোঝা গেল? তো নেক্সট অপশন গুলো কি রয়েছে, কোল পাওয়ার প্ল্যান্ট। এটা হবে না, কারণ কয়লা পুড়িয়ে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এখানে প্রচুর পরিমাণে CO2 নির্গমন হয়, তো এটা নেগেটিভ এমিশন টেকনোলজি নয়। ডিজেল জেনারেটর, তো এখানেও ডিজেল পোড়ানো হয়, ফলে CO2 প্রচুর পরিমাণে নির্গত হয়, দূষণ প্রচুর পরিমাণে হয়ে থাকে, তো এটা নেটের উদাহরণ একদম হবে না। ওপেন বার্নিংও সেম, ওপেন বার্নিং এর ফলেও হবে না। ওপেন বার্নিং এর ফলে CO2, কার্বন ডাই অক্সাইড, মিথেনের মতো বা ব্ল্যাক কার্বনের মতো বিভিন্ন বিভিন্ন দূষক বায়ুমণ্ডলে মিশে যায়। এর ফলে জলবায়ুর প্রচুর পরিমাণে পরিবর্তন হয়, অর্থাৎ জলবায়ুর ক্ষতি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ক্লাইমেট রেজিলিয়েন্স বৃদ্ধি করে?
তো ক্লাইমেট রেজিলিয়েন্স মানে কি সেটা জানতে হবে, তবেই আমরা আনসার করতে পারবো। তো ক্লাইমেট রেজিলিয়েন্স বলতে বোঝাচ্ছে জলবায়ু পরিবর্তন। কি জলবায়ু পরিবর্তনের ফলে কি কি সৃষ্টি হয়? বন্যা হয়, খরা হয়, ঠিক আছে, সাইক্লোন আসে, হিট হিট ওয়েভ হয়, বা তাপপ্রবাহ হয়। তো এই সমস্ত যে ক্লাইমেট চেঞ্জের ফলে যে এই ধরনের হ্যাজার্ড সৃষ্টি হচ্ছে, এইগুলোকে আমাদের কি করতে হবে? ওভারকাম করতে হবে, অর্থাৎ এইগুলো মোকাবিলা করা বা এইগুলোর সাথে মানিয়ে চলা, অ্যাডাপ্ট করা এদেরকে, ঠিক আছে, অ্যাডাপ্ট করা, এই সমস্ত করে দ্রুত কি আগের অবস্থায় ফিরে আসাকেই বলা হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্স। তার মানে ক্লাইমেট রেজিলিয়েন্স বাড়ানোর উপায়গুলি কি? যে আগের অবস্থায় কিভাবে তাড়াতাড়ি ফিরে আসবো তার জন্য কিছু ব্যবস্থা নিতে হবে। যেমন আর্লি ওয়ার্নিং সিস্টেম, একদম আর্লি ওয়ার্নিং সিস্টেম করতে হবে, যাতে করে মানুষ তাড়াতাড়ি বুঝতে পারে যে কোনো বন্যা আসছে বা কিছু হচ্ছে, সাইক্লোন আসছে। তো তারা কি হবে, সেখান থেকে তারা অন্য জায়গায় চলে যাবে এবং তাদের জীবনহানির হাত থেকে বা ক্ষয়ক্ষতির হাত থেকে কমানো যেতে পারে। বা সাইক্লোন শেল্টার, দুই কি হতে পারে? সাইক্লোন শেল্টার, সাইক্লোন শেল্টার, শেল্টারে গিয়েও কি হয়? ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যায়, ঠিক আছে। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কি আমরা আগের ক্লাসে পড়েছি, এখানে আমরা আর আলোচনা করব না। তো ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার করা যেতে পারে, ঠিক আছে। বা এই যে ম্যানগ্রোভ, সাইক্লোন কমানোর জন্য, দুর্যোগ কমানোর জন্য ম্যানগ্রোভকে আরো বেশি ভাবে সংরক্ষণ করে রাখতে হবে, ঠিক আছে। রেন ওয়াটার হারভেস্টিং করতে পারি, জল সংরক্ষণ করতে পারি। তো এই সমস্ত জিনিসগুলো করলে কিন্তু মানুষের যে জীবন সেটাও সুরক্ষিত হবে, মানুষের সম্পদ সংরক্ষণ করা যাবে। তো এইগুলো অত্যন্ত কার্যকর জিনিস, ঠিক আছে। তো এবার বাকি আমরা অপশন গুলো দেখি। বন উজাড়, তো বন উজাড় করলে CO2 পরিমাণ বৃদ্ধি পাবে, এর ফলে কি হবে? CO2 পরিমাণ বৃদ্ধি পাবে, ক্লাইমেট চেঞ্জ হবে, গ্লোবাল ওয়ার্মিং হবে, সাথে কি বন্যা হবে, সয়েল ইরোশন হবে, ভূমিক্ষয় হবে, ঠিক আছে। অতিরিক্ত কয়লা ব্যবহার কখনোই হবে না, কয়লা পোড়ালেও CO2 পরিমাণ বৃদ্ধি পায়, গ্লোবাল ওয়ার্মিং হবে। তো এটা কখনোই রেজিলিয়েন্সকে বাড়াতে পারে না। ওয়েটল্যান্ড ধ্বংস, জল ওয়েটল্যান্ডকে, মানে ওয়েটল্যান্ডই একমাত্র, ওয়েটল্যান্ড কি করে? যে প্রাকৃতিক ভাবে বন্যা নিয়ন্ত্রণ করে, জীববৈচিত্র্যকে সংরক্ষণ করে, কার্বনকে সংরক্ষণ করে। যদি এবার ওয়েটল্যান্ডকেই ধ্বংস করে দেওয়া হয়, তাহলে কিভাবে ক্লাইমেট রেজিলিয়েন্স হবে, তাই না? তো এখানে হবে না। শর্টে মনে রাখতে হবে, রেজিলিয়েন্স মানেই কিন্তু কুইকলি রিকভার বা রিকভার কুইকলি, রিকভার কুইকলি, ঠিক আছে। এইগুলো মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, যে নিচের কোনটি পৃথিবীর সর্ববৃহৎ কার্বন রিজার্ভার? ঠিক আছে, কার্বন রিজার্ভারকে কার্বন পুলও বলা হয়। তো এটা কি? এটা হচ্ছে এমন একটি জায়গা বা এমন একটি স্থান যেখানে কার্বনকে দীর্ঘ সময় ধরে, এই কার্বনকে দীর্ঘ সময় ধরে স্টোর করে রাখা হয় বা সঞ্চিত করে রাখা হয়, তাকেই কার্বন রিজার্ভার বা পুল বলে। তো কার্বন রিজার্ভারে যেমন থাকে, আহ বায়ুমণ্ডলে থাকে, বনভূমিতে থাকে, ফরেস্ট, সয়েলে, মহাসাগর, সবগুলোই কার্বন রিজার্ভার হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। প্রশ্নে সর্ববৃহৎ চেয়েছে, তো অপশনে অ্যাটমসফিয়ার, ফরেস্ট, ওশান, সয়েল, চারটেই দেখলাম এবং এই চারটেই কার্বন রিজার্ভার হিসেবে কাজ করে থাকে। প্রশ্নে এসছে সব থেকে বেশি। তো এই চারটি অপশনের মধ্যে সব থেকে বেশি হবে ওশানে, সব থেকে বেশি হবে ওশানে। ওশানে ম্যাক্সিমাম কার্বনকে জমা রাখে, ওশানে ম্যাক্সিমাম কার্বনকে জমা রাখে এবং সমুদ্রে CO2 দ্রবীভূত অবস্থায় থাকে, ঠিক আছে। তাহলে সব থেকে বৃহৎ অ্যাক্টিভ কার্বন রিজার্ভার হচ্ছে ওশান, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে এখানে চারটি অপশনের মধ্যে ওশান হবে, কিন্তু অপশনে যদি রক বা সেডিমেন্টারি রক থাকে, সেডিমেন্টারি রক থাকে, তাহলে কিন্তু আনসার হবে রক বা সেডিমেন্টারি রক। কেন? এটি কিন্তু
জিওলজিক্যাল রিজার্ভার হিসেবে সব থেকে বড়, কি হিসেবে? জিওলজিক্যাল রিজার্ভার, রিজার্ভার হিসেবে কিন্তু সব থেকে বড়। বোঝা গেল? আর রক যদি না থাকে তাহলে কিন্তু ওশান হবে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি জলবায়ু পরিবর্তনের কারণে ক্রায়োস্ফিয়ারের পরিবর্তনের উদাহরণ? তাহলে ক্রায়োস্ফিয়ার জিনিসটা কি আমাদের জানতে হবে, ঠিক আছে? তো এই ক্রায়োস্ফিয়ারকে যদি আমরা ভাগ করি, তো ক্রায়ো, ক্রায়ো মানে হচ্ছে কোল্ড, ঠিক আছে? এই হিসেবে মনে রাখবে, ক্রায়ো মানে কোল্ড। তাহলে ক্রায়োস্ফিয়ার মানে কি? ক্রায়োস্ফিয়ার বলতে পৃথিবীর সেই অংশকে বোঝায় বা সেই স্থানকে বোঝায় যেখানে কি জল কঠিন অবস্থায় থাকবে, অর্থাৎ বরফ অবস্থায় থাকবে, ঠিক আছে? তাহলে এই ক্রায়োস্ফিয়ারের অন্তর্গত কি কি হবে? এক হবে হিমবাহ হবে, হিমবাহ হবে, গ্লেশিয়ার হবে। দুই কি হবে? আইস শিট হবে, আইস শিট হবে। তিন কি হবে? সি আইস হবে, হ্যাঁ, সি আইস হবে। স্নো কভার এরিয়া হবে, স্নো স্নো কভার এরিয়া হবে, ঠিক আছে? পার্মাফ্রস্ট হবে, কারণ সবসময় এটি জমাটবদ্ধ অবস্থায় থাকে, পার্মাফ্রস্ট। তো এইগুলো কিন্তু কিসের উদাহরণ তাহলে বললাম? এইগুলো কিন্তু হচ্ছে ক্রায়োস্ফিয়ারের অন্তর্গত, অর্থাৎ যেই জায়গাটা সবসময় বরফ অবস্থায় থাকবে সেটাই হচ্ছে ক্রায়োস্ফিয়ার। হ্যাঁ, এবার যখনই গ্লোবাল ওয়ার্মিং হবে, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হয়? গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হয়? তাপমাত্রা বৃদ্ধি পায়, টেম্পারেচার বেড়ে যায়। টেম্পারেচার বাড়লে কি হবে? বরফ গলে জল হবে। আমরা দেখি তো যে একটি বরফ যদি থাকে এবং সেটা টেম্পারেচার বাড়লে সেটা তারা সেই সেই হিসেবে গলতে শুরু করে, তাই তো? তো এই যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এর ফলে তো ক্রায়োস্ফিয়ারের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, বা ক্রায়োস্ফিয়ারের দ্রুত হারে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? এর ফলে এই যে ক্রায়োস্ফিয়ারের পরিবর্তন হচ্ছে, তার ফলে কি হচ্ছে? তার ফলে হচ্ছে সি লেভেল রাইজ হচ্ছে, অর্থাৎ সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তাই তো? সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। নদীর প্রবাহের যে পরিবর্তন হচ্ছে, তারপর পানীয় জল বা কৃষিতে এই সমস্ত জায়গাতেও কিন্তু এর প্রভাব পড়ছে। বোঝা গেল? তাহলে নিচের কোনটি জলবায়ু পরিবর্তনের কারণে ক্রায়োস্ফিয়ারে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? অপশনে কি হবে? গ্লেসিয়ার রিট্রিট, ডেজার্ট এক্সপ্যানশন, ফরেস্ট ফায়ার, মনসুন অনসেট। তো মনসুন অনসেট তো হবেই না, কারণ মনসুন অনসেট হলো কি অ্যাটমসফেরিক একটি প্রসেস, অ্যাটমসফেরিক একটি মৌসুমী বা মনসুন প্রসেস, এটি ক্রায়োস্ফিয়ারের অন্তর্গত হবে না। ফরেস্ট ফায়ার এর ফলে জলবায়ু পরিবর্তন হতে পারে, কিন্তু ক্রায়োস্ফিয়ার এর পরিবর্তনের উদাহরণ নয়। ডেজার্ট এক্সপ্যানশন অর্থাৎ কি ডেজার্টিফিকেশন, মরুকরণ, মরুকরণ কখনোই কিন্তু ক্রায়োস্ফিয়ারের পরিবর্তনের কারণ হতে পারে না। তাহলে লাস্ট একটি অপশন রয়ে গেল গ্লেশিয়াল রিট্রেট, এটি তাহলে সঠিক আনসার হবে। তাহলে গ্লেশিয়ার রিট্রেট কাকে বলছে এটা জানতে হবে। একটা ইমাজিন করো যে একটি বড় বরফের টুকরো, বড় বরফের টুকরো রাখা আছে এবং একটি ঘরে রাখা আছে, এবং ঘরের তাপমাত্রা যত বাড়বে, ধীরে ধীরে যত বাড়বে, এই বরফের টুকরোটা তত আস্তে আস্তে করে কি ছোট হতে থাকবে, গলতে থাকবে। ঠিক ঠিক এইভাবে কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং ফলে যে হিমবাহ রয়েছে সেগুলো আস্তে আস্তে গলে ছোট হয়ে যাচ্ছে। এই গলে ছোট হয়ে যাওয়ার ঘটনাকেই গ্লেসিয়াল রিট্রেট বলা হচ্ছে, বা হিমবাহ পিছিয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, কারণ গলে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে গ্লেসিয়াল রিট্রেট হবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি গ্লোবাল ওয়ার্মিং এর কারণে মারাইন ইকোসিস্টেমের ওপর প্রভাব পড়ছে? তাহলে এখানে যে বলা হচ্ছে কি কি অপশন রয়েছে? কোরাল ব্লিচিং, সয়েল স্যালিনিটি, আর হচ্ছে আরবান হিট আইল্যান্ড, অ্যাসিড রেন, ঠিক আছে? তো এখানে আমি প্রথম অপশন গুলো করে দিই। অ্যাসিড রেন, অ্যাসিড রেন কাকে বলে বা কিভাবে অ্যাসিড রেন হয়? অ্যাসিড রেন কিন্তু SO2, সালফার ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইডের ফলে কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং এর সরাসরি ফল আমরা বলতে পারি না অ্যাসিড রেন, ঠিক আছে? হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে
ওশান অ্যাসিডিফিকেশন হতে পারে, কিন্তু ওশান অ্যাসিডিফিকেশন আর অ্যাসিড রেন দুটো আলাদা। ওশান অ্যাসিডিফিকেশন কি আমরা আগের ক্লাসে পড়েছি, এখানে আর আলোচনা করব না। আরবান হিট আইল্যান্ড, আরবান হিট আইল্যান্ড এটিও হবে না। কেন? একটি শহর সবসময় কি কংক্রিট অবস্থায় থাকে, তার যে স্ট্রাকচার সেটার কারণেই সেখানকার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। সেখানে মাটির পরিমাণ কম, গাছপালার পরিমাণ কম, পুরোটাই কি কংক্রিটে পরিপূর্ণ। সেই জন্য সেখানে কি হচ্ছে, তাপমাত্রা বাড়ছে। তো ম্যারাইন ইকোসিস্টেমের প্রভাবে আরবান হিট হচ্ছে না। সয়েল স্যালিনিটি, তো মাটির যে লবণতা বৃদ্ধি, সেই সেটাও কিন্তু মাটির একটি সমস্যা, সেখানে মারাইন ইকোসিস্টেমে সরাসরি কোনো ইম্প্যাক্ট পড়ছে না। কোরাল ব্লিচিং, তো এটাই তাহলে লাস্ট অপশন, তো এটাই সঠিক আনসার হবে। তো কোরাল ব্লিচিং জিনিসটি কি? আমরা কোরাল রিফ পড়েছি। কোরাল রিফ কি? কোরাল রিফ কি? কোরাল রিফ হচ্ছে সমুদ্রে বসবাস করে একটি জীব, একটি জীব, তাই তো। এই কোরাল কাকে খাদ্য হিসেবে খায়? জুজান্থিল নামক একটি শৈবালকে খায়। কাকে খায়? জুজান্থিল নামক একটি শৈবালকে খায়। এবার যখন সমুদ্রের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক হারে তাপমাত্রা বাড়তে থাকবে, তখন অর্থাৎ মারাইন হিট হবে বা ওশান ওয়ার্মিং হবে, তখন সেই প্রবল গরমের জন্য এই জুজান্থিল গুলো মারা যাবে। ঠিক আছে? এর ফলে কি হবে? কোরাল রিফ তার খাবার পাবে না, যার ফলে কোরাল রিফের রং সাদা হয়ে যাবে। এই কোরাল রিং সাদা বা ধূসর হয়ে যাওয়া অর্থাৎ মরে যাওয়ার ঘটনাকেই কিন্তু কোরাল ব্লিচিং বলে। ঠিক আছে? দীর্ঘদিন ধরে এই কোরাল রিফ যদি খাবার না পেতে থাকে, দীর্ঘদিন ধরে যদি সাদা অবস্থায় হয়ে থাকে, তখন সে আস্তে আস্তে মারা যায়, তাকেই কোরাল ব্লিচিং বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন আন্তর্জাতিক দিবসটি ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ারনেস এর সবচেয়ে বেশি সম্পর্কিত? তো ক্লাইমেট চেঞ্জ ব্যাপারটাই হচ্ছে মাল্টি প্রবলেমেটিক একটি ব্যাপার। এই ক্লাইমেট চেঞ্জের ফলে পরিবেশের যেমন ক্ষতি হয়, জীবজগতের যেরকম ক্ষতি হয়, প্রাণী উদ্ভিদ থেকে শুরু করে, বায়োডাইভার্সিটি থেকে শুরু করে, ওজোন থেকে শুরু করে, বন জল সবকিছুই সমস্যার সম্মুখীন হয়। আর তার কারণে কিন্তু গ্লোবালি এই ক্লাইমেট চেঞ্জ বিষয়টিকে আলোচনা করা হয়, এবং এই ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য জনসম্মুখে আরো অনেক বেশি দিন দিবস হিসেবে পালন করা হয়, আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়, যাতে এটি আরো বেশি প্রচারের মাধ্যমে আসে, মানুষ আরো বেশি সচেতন হয়। ঠিক আছে? তো প্রথম অপশন যেটা রয়েছে, ওয়ার্ল্ড ওয়াটার ডে, যেটি 22শে মার্চ, প্রত্যেক বছর 22শে মার্চ এটি সেলিব্রেট করা হয়। তো হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াটার ডে কেন সেলিব্রেট করা হয়? যাতে এই যে জল কতটা আমাদের ইম্পর্টেন্ট, জল সংরক্ষণ কতটা ইম্পর্টেন্ট, আমাদের যে পিওর জল, সেই পানীয় জল কতটা প্রয়োজন, প্রত্যেকটা কিছু গুরুত্ব রয়েছে, সেই জলের গুরুত্বটাকে বোঝানোর জন্য ওয়ার্ল্ড ওয়াটার ডে পালন করা হয়। ঠিক আছে? ক্লাইমেট চেঞ্জ যদি হয়ে থাকে তাহলে জল সংকট পড়বে, তাই এই ক্লাইমেট চেঞ্জের সাথে কিন্তু ওয়াটার ডে এটিও কিন্তু যুক্ত বা সম্পর্কিত। 2 হচ্ছে কি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস, এটিও হতে পারে। কারণ এই যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কার উদ্যোগে পালিত হয়? ইউএনইপির উদ্যোগে পালিত হয়, এবং এইটি বিশ্বের সব থেকে বড় পরিবেশকে সচেতনতা করার জন্য একটি দিবস হিসেবে পালিত হয়, যেখানে প্রত্যেক বছর পরিবেশের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হয়, প্লাস্টিক পলিউশন থেকে শুরু করে ল্যান্ড রিলেটেড, ক্লাইমেট অ্যাকশন, বিভিন্ন জিনিস প্রচার করার জন্য আলোচনা করা হয়। হ্যাঁ, আর এই সমস্ত ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয় কেন? যাতে মানুষের মধ্যে আরো বেশি সচেতনতা জাগ্রত হয়। সি এর অপশনে কি রয়েছে? ইন্টারন্যাশনাল ডে ফর প্রিজার্ভেশন অফ ওজোন লেয়ার, যেটি প্রত্যেক বছর 16ই সেপ্টেম্বর পালন করা হয়। এটি পালন করা হয় কার সাফল্য উদ্দেশ্যে? আমরা এই আনসারটা করেছিলাম, আপনারা কমেন্টে জানাবেন।
তো ওজোন স্তর সংরক্ষণ মানে সুরক্ষার জন্যই এই দিনটি পালন করা হয়। ওজোন ডিপ্লেশন আমাদের কতটা ক্ষতি করতে পারে বা ওজোন আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালন করা হয়। তাহলে আমরা বলতে পারি অপশন ডি হবে সঠিক আনসার। ওপরে প্রত্যেকটাই কিন্তু জলবায়ু পরিবর্তন অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ারনেসের সাথে সম্পর্কিত। তো আজকের মতো এখানেই। দেখতে থাকুন, পড়তে থাকুন। থ্যাংক ইউ।